দল কিন্তু খুব আনঅর্গানাইজড মনে হচ্ছে। মানে শ্রমিক ভট্টাচার্য যে যে সমস্ত নিদানগুলো দিচ্ছেন কোনোটাই একেবারে মাটিতে আমরা দেখতে পাচ্ছি না। তিনি বলছেন এক, বিজেপি কর্মীরা এক করছে এক। ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলাবাজির উঠেছে, যেটা তৃণমূলের ঘটেছে। অর্থাৎ বিজেপির তৃণমূলীকরণ যেন একটা হ্যাঁ, জবরদখলের রাজনীতি হয়েছে, তারপরে গুন্ডামির রাজনীতি হয়েছে। যে যারা বিধায়ক হয়েছে বিজেপির, সবাই নিশ্চয়ই নয়, তাদের মধ্যে মারাত্মক অহংবোধ। মানে তৃণমূলের নেতাদেরকে অনেকেই আমাকে বলছেন যে বিষ্ণুবাবু এটা বলুন টেলিভিশনে, আপনারা বলুন প্লিজ। মানে বিজেপির নেতারাও বলছে আমাকে যে আমার নেতাকে ফোন করলে ফোন ধরে না। কিন্তু সরকারের যেটা সমস্যা, সেটা হলো সরকার সবসময় তৃণমূলের দিকে আঙুল দিচ্ছে। ফলে সরকারের যে ধরনের কাজ দ্রুততার সাথে আরও করবার সুযোগ ছিল সেটা করতে পারছে না, বা আগামী দিনেও কতটুকু করতে পারবে একটা সন্দেহ হচ্ছে আমার। তার কারণ দেশের আর্থিক অবস্থা খুব খারাপ। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। দীর্ঘ 15 বছর পর রাজ্যে পালা বদল হয়েছে। তৃণমূল কংগ্রেস সরে গিয়ে বিজেপি 2/3 মেজরিটি নিয়ে পশ্চিমবঙ্গে তারা সরকার গঠন করেছেন। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তার এই বিজেপি সরকার গঠনের 100 দিন অতিক্রান্ত। এই 100 দিন পরে এসে বিজেপির সরকার কেমন চলছে এবং শাসক দল হিসেবে বিজেপি কেমন চলছে, আজকে এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। তিনি কত নাম্বার দিতে চান বিজেপিকে 100 দিন পরে, সেটাই জানবো। স্যার, 100 দিন তো পেরিয়ে গেছে, একদিকে সরকার চালাচ্ছে বিজেপি, অন্যদিকে শাসক দল হিসেবে বিজেপি ক্ষমতায় আছে। কিভাবে চলছে এই মুহূর্তে, কি বলবেন? দেখো, মানে সরকার 100 দিন খুবই কম সময় মূল্যায়নের জন্য, কিন্তু কয়েকটা জায়গায় ইতিবাচক। শিল্পের জায়গাটা ভীষণভাবে ইতিবাচক। মানে পশ্চিমবাংলায় শিল্প নিয়ে কথাই আমরা বলতে পারতাম না, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অন্তত কিছু কথা বলতে পারছি। মানে 5টা শিল্পের ভূমি পূজন হয়েছে, যেটাকে ফাউন্ডেশন স্টোন অন্তত পড়েছে। বিনিয়োগের ভাবনা সরকারের আছে। দ্বিতীয় যেটা, সেটা হলো তৃণমূলের একটা অংশ সবাইকে যদি সমানভাবে শাস্তি দিতে পারতো তাহলে খুব খুশি হতাম। কিন্তু কিছু চোর, জোচ্চোর কাউন্সিলর, এমএলএ বা নেতা অন্তত ধরা পড়েছে। কারো কারো শাস্তির ব্যবস্থা হয়েছে, কারো কারো জেল হয়েছে। এটা আরেকটা ইতিবাচক জায়গা থেকে বলছি। আর যেটা আমার বলার, সেটা হলো যে মুখ্যমন্ত্রী খুব পরিশ্রমী মানুষ। সকালবেলা ওনার শুরু হয় 5:30টার সময়, আর রাত্রিবেলা ওনার প্রায় 1:30 পৌনে 2 পর্যন্ত উনি কমিউনিকেশন করেন, যোগাযোগ করেন। ফলে মুখ্যমন্ত্রীর প্রয়াস খুব স্পষ্ট ধরা পড়েছে। কিন্তু সরকারের যেটা সমস্যা, সরকার যেটা আশা করেছিল দিল্লির থেকে একটা এককালীন বড় সাহায্য পাবেন, সরকার সেটা সাহায্য পায়নি। ফলে সরকারের যে ধরনের কাজ দ্রুততার সাথে আরও করবার সুযোগ ছিল সেটা করতে পারছে না, বা আগামী দিনেও কতটুকু করতে পারবে একটা সন্দেহ হচ্ছে আমার। তার কারণ দেশের আর্থিক অবস্থা খুব খারাপ। দেশের আর্থিক অবস্থা খারাপ মূলত ইসরায়েল ইরানের যুদ্ধের পরে তেল নিয়ে সমস্যায় পড়েছে সরকার। বিপুল পরিমাণে খরচা করতে হচ্ছে তেলের জন্য, মানে জ্বালানির জন্য। আন্তর্জাতিক স্তরে ভারতের যে অবস্থা, সেটা কিন্তু অর্থনৈতিকভাবে ক্রমশ দুর্বল হচ্ছে। আমরা চতুর্থ জিডিপির নিরিখে চতুর্থ অর্থনৈতিক দেশ থেকে পিছিয়ে গেছি 2 ধাপ, আবার 6ষ্ঠ ধাপে এসে পৌঁছেছি। ফলে সব মিলে অর্থনৈতিক যে দুরবস্থা, তার প্রভাব কিন্তু পশ্চিমবাংলায় নতুন সরকারকেও বহন করতে হচ্ছে। তারা কেন্দ্রের তরফ থেকে প্রকল্পগুলো পাচ্ছে। কেন্দ্রের যেগুলো প্রকল্প আটকে ছিল, মমতার আমলে কার্যকারী হয়নি, সেগুলো আবার চালু হয়েছে। জি রামজি প্রকল্প চালু হয়েছে, 125 দিন কাজ পাওয়ার সুযোগ আছে। আবার একইভাবে তোমার আবাস যোজনার প্রকল্প চালু হওয়ার সুযোগ আছে। কিন্তু এই সময় সরকার যেটা আরও কিছু কাজ করতে, যেমন ধরো রাস্তাগুলোর বেহাল অবস্থা, সাধারণত একটু প্যাচওয়ার্ক করে সরকার, কোনো প্যাচওয়ার্ক করতে পারছে না, হয়তো টাকা নেই, নাহলে এর কোনো আর ব্যাখ্যা নেই। মানে গ্রাম থেকে শহর সর্বত্র
এই বর্ষাকালে রাস্তা খারাপ হয় সবাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও প্যাচওয়ার্ক হতো, এখন প্যাচওয়ার্কটাও হয় না। অর্থাৎ অন্তত জোড়া তাপ্পি দিয়ে যে কিছুদিন চালানো, তারপরে পুজোর পরে বা বর্ষা থেমে গেলে রাস্তাগুলো ঠিক করা, হয়তো বর্ষার পরে রাস্তা ঠিক হবে, কিন্তু বর্ষার সময় যেটা সেটা তাপ্পি দিয়ে চালানো, সেই টাকাটা বরাদ্দ রাজ্য সরকার করতে পারেনি বা করেনি, ডাবল ইঞ্জিন হওয়া সত্ত্বেও। ডাবল ইঞ্জিন হওয়া সত্ত্বেও। তার মানে বুঝতে হবে আর্থিক সংকট আছে। আবার একই সাথে তুমি জানো বিভিন্ন প্রকল্পের ঝাড়াই বাছাইও এমনভাবে হচ্ছে যে একটা শ্রেণী, অর্থাৎ তারা হয়তো প্রাপক কি প্রাপক নয় এই মাঝে পড়ে রয়েছে, এই শ্রেণীর কাছেও প্রকল্প যদি সে মতো না পৌঁছায়, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হতে পারে বা অন্য কোনো প্রকল্প হতে পারে, সেটার জন্য কিন্তু মানুষের মধ্যে একটু ক্ষোভ বিক্ষোভ আছে, নেই তা নয়। কিন্তু সরকারের যেটা সমস্যা সেটা হলো সরকার সবসময় তৃণমূলের দিকে আঙুল দিচ্ছে। অর্থাৎ 100 দিন তো হলো, এই ধরো অগ্নিকাণ্ড, যেভাবে মির্জা গালিব স্ট্রিট অগ্নিকাণ্ড হলো, তারপরে রামপুরহাটের অগ্নিকুণ্ড হলো, যদি তোমার পুরনো সরকারকে দিয়ে দেখাও তাহলে তোমার নিজস্ব দায়বদ্ধতা থাকবে না। অথচ এই সময় দমকল রিলেটেড বা অগ্নি নির্বাপক বিষয়ে কোনো সিরিয়াস পলিসি ডিসিশন ঘোষণা করেনি। 100 দিনে তো পলিসিটা ঘোষণা করতে পারতো, কোনো পলিসি ঘোষণা তুমি করলে না, তাহলে তোমার তরফ থেকে তো উদ্যোগ আমি দেখতে পেলাম না। তাহলে পলিসি ইমপ্লিমেন্টেশন করতে 2 বছর 3 বছর 4 বছর লাগতে পারে, কিন্তু পলিসিটা তো তৈরি করতে হতো 100 দিনের তো এইটা সময় পলিসি তৈরি করার ছিল। তো বহু ক্ষেত্রে পলিসি তৈরি কিন্তু হয়নি, উচ্চশিক্ষা থেকে শুরু করে শিক্ষা নানা বিষয়ে মানে পলিসি তৈরি হয়নি। 100 দিনের মধ্যে আমরা অন্তত পলিসিটা তৈরি করার ব্যাপারটা আশা করেছিলাম। যেমন জমি নিয়ে সরকার যেমন শিল্পের জন্য এগিয়েছে, আবার জমি নিয়ে সমস্যা আছে, জমি নিয়ে পলিসি তৈরি করতে পারেনি। ওবিসি নিয়ে সমস্যা, তার জন্য কোনো নিয়োগই করতে পারেনি সরকার। 100 দিনের মধ্যে কোনো তুমি খবরের কাগজে কোনো বিজ্ঞাপন তুমি পাওনি একটাও, যে এত হাজার শিক্ষক নেওয়া হবে বা এত হাজার পুলিশ নেওয়া হবে, তার বিজ্ঞপ্তি, যেটা অ্যাডভার্টাইজমেন্ট বলি, যার জন্য ফর্ম ফিল আপ করতে হয়, সেরকম কোনো ফর্ম ফিল আপ করার সুযোগই রাজ্যের ভোটাররা পায়নি এই 100 দিনের মধ্যে। তার প্রতিশ্রুতি ছিল যে 100 দিনের মধ্যে শুরু হয়ে যাবে এগুলো সব। 100 দিনের কেন, 40 দিনের মধ্যে মনে হয় ডিএ দেওয়ার প্রতিশ্রুতি, 45 দিনের মধ্যে ডিএ দেওয়ার হচ্ছিল, ডিএ তো আমরা পেলামই না। সেই পুজোর সময় আবার একটা 20% ডিএ কথা বলা হয়েছে, সেটা এতদিন পরে পাবো। আর আমরা যারা শিক্ষক, শিক্ষাকর্মী বা পঞ্চায়েত কর্মী বা পুরসভা কর্মী বা কলকাতা কর্পোরেশনে কাজ করে, তারা আবার যে বকেয়া ডিএ সেটা আমরা পেলামই না। ফলে রাজ্য সরকার কিন্তু ডিএ নিয়ে এক ধরনের প্রতারণাই করলো বলা যায়। মানে ডিএ নিয়ে সরকারের ভূমিকায় ভীষণ মানুষ ক্ষুব্ধ, এবং সরকার মানে বলেছিল, তখন বলেছিল 45 দিনের মধ্যে এই ডিএ দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যর্থ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সরকার ডিএ দিতে পারে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই, ইত্যাদি 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 নানা কথা। তো এইগুলো জায়গায় মানুষের কিন্তু চিন্তার বিষয়। জমি নীতি এখনো পরিষ্কার নয়, ফলে পলিসিগত সিদ্ধান্ত তো 100 দিনে নেওয়া যেত, সেই সিদ্ধান্ত নেই। উল্টো দিকে যেটা হয়েছে, বিভীষিকা দিবস পালন, যে অর্থাৎ আদর্শগত যে কর্মসূচিগুলো সেগুলোর জন্য যতটা অ্যাটেনশন দিচ্ছে সরকার, যেমন ধরো তোমার তেরঙ্গা সপ্তাহ পালন করা হবে, অমুক সপ্তাহ তমুক সপ্তাহ। দেখো, হিন্দু আইডিওলজিকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে তার সপ্তাহ পালন করা বা বছর পালন করা, মানে মতাদর্শগত কর্মসূচিতে সরকারি হস্তক্ষেপ যতটা আমি দেখতে পাচ্ছি, ততটা কিন্তু সরকার শিক্ষা উন্নয়নের জন্য নীতি নির্ধারণ বা মানে ফায়ার ব্রিগেডের জন্য কোনো নীতি নির্ধারণ বা জমি নীতির জন্য তো ফাইনাল সিদ্ধান্ত নেওয়া, এগুলো কিন্তু সরকার নিতে পারছে না বা নিতে পারেনি। ফলে অনেক বেশি সরকার কনসেন্ট্রেট করছে কিন্তু আইডিওলজিক্যাল জায়গাগুলোকে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, মগজ ধোলাই ঠিক মতন যদি করতে পারি তাহলে দীর্ঘদিন শাসন করতে পারবো, এই ভাবনাটাই বেশি কাজ করছে। আর দলের জায়গা থেকে যদি বলো, বিজেপি একটা শাসক দল, আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি, শাসক দলের একটা বিরাট ভূমিকা থাকে। কারণ পার্লামেন্টের যে দল সংখ্যাগরিষ্ঠতা হয়, যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হয়েছে, তারাই সরকার তৈরি করেছে, ফলে দলের একটা গুরুত্ব থাকে। কিন্তু বিজেপি দল কিন্তু খুব আনঅর্গানাইজড মনে হচ্ছে। মানে শ্রমিক ভট্টাচার্য যে সমস্ত নিদানগুলো দিচ্ছেন, কোনোটাই একেবারে মাটিতে আমরা দেখতে পাচ্ছি না। তিনি বলছেন এক, বিজেপি কর্মীরা করছে এক। ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলাবাজির উঠেছে, যেটা তৃণমূলের ঘটেছে। অর্থাৎ বিজেপির
তৃণমূলীকরণ যেন একটা জবরদখলের হ্যাঁ জবরদখলের রাজনীতি হয়েছে, তারপরে গুন্ডামির রাজনীতি হয়েছে। আশিস ব্যানার্জির মৃত্যু, এবং সেখানে তুমি দেখেছো যে একজন মণ্ডল সভাপতি আশিস ব্যানার্জিকে চামড়া গুটিয়ে দেওয়ার কথা বলছেন, বা একাধিক জায়গায় তুমি দেখেছো যে বিজেপি মানে তৃণমূলের গুন্ডারা যেভাবে কথা বলতো বিজেপির গুন্ডারা সেই ভাষায় কথা বলছে। ফলে বিজেপির মধ্যে একটা তৃণমূলী কালচার, তৃণমূলীকরণ, সেটা কিন্তু আমরা কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এটা কিন্তু চিন্তার কারণ। তার কারণটা পশ্চিমবাংলার রাজনীতি, পশ্চিমবাংলার মানুষ কিন্তু পরিবর্তন করতে চেয়েছিল, তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিতে আর দেখতে চায়নি। এটা আপনারা আশা করেছিলেন রাজনীতি? হ্যাঁ 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 আমার বিজেপি অন্য রাজ্যে তো এতটা খারাপ নয়। মানে বিজেপি মধ্যপ্রদেশে এত খারাপ শাসন করে না। মধ্যপ্রদেশে বিজেপি, এখানে একটা কারণ আছে। তার কারণটা হলো যে দেখো, বিজেপির এখানে অর্গানিক গ্রোথ হয়নি, বিজেপি এখানে হাইব্রিড গ্রোথ হয়েছে। এখানে সব তৃণমূলের লোকজনকে নিয়ে নেতা মন্ত্রী বানাতে হয়েছে। বিজেপির আদর্শগত অবস্থান থেকে উড়িষ্যায় যেমন ক্ষমতা এসছে, এমনকি আসামেও সেই কিছুটা হয়েছে, সবটা না। কিন্তু উড়িষ্যাতে যদি বেস্ট এক্সাম্পল, দীর্ঘদিন বিজেডির সাথে লড়াই করেছে, মাটি তৈরি করেছে, মতাদর্শগত অবস্থান তৈরি করেছে, তারপরে উড়িষ্যাতে ক্ষমতা এসেছে। এখানে কী হয়েছে, তৃণমূলটাকে ভেঙে তৃণমূলের নেতাদেরকে নিয়েছে। আজকে মন্ত্রিসভার দিকে যাকেই তাকাবে বেশিরভাগই হলো তৃণমূলের নেতা মন্ত্রী। তুমি অঞ্চল সভাপতি থেকে মানে মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি যেদিকেই তাকাবে, সেখানে তুমি দেখতে পাবে যে তৃণমূলের পুরনো লোকেরা একটা বড় অংশই। ফলে বিজেপির যে গ্রোথটা এখানে হয়েছে সেটা আনইউজুয়াল গ্রোথ হয়েছে। ফলে সেই জায়গা থেকে তৃণমূলের কালচারটা নিয়েই মানে এরা সব এসেছে, এমএলএ হয়েছে, কেউ কেউ নেতা হয়েছে। ফলে সেই জায়গা থেকে এটা এক্সপেক্টেড যে বিজেপি তৃণমূলীকরণ ঘটবে, কিন্তু যদি খুব বড় পরিমাণে ঘটে মানুষ কিন্তু মানে জিনিসটা পছন্দ করছে না। মানে তৃণমূল যে রাজনীতিটা করে গেছে সেই রাজনীতিটাই যদি বিজেপি নেতারা করেন, সেটা কিন্তু মানুষ মানবে না। আমি বারবার বলছি, আরেকটা জিনিস মনে হচ্ছে যে যারা বিধায়ক হয়েছে বিজেপির, সবাই নিশ্চয়ই নয়, তাদের মধ্যে মারাত্মক অহংবোধ। মানে তৃণমূলের নেতাদেরকে অনেকেই আমাকে বলছেন যে বিষ্ণুবাবু এটা বলুন টেলিভিশনে, আপনারা বলুন প্লিজ। মানে বিজেপির নেতারাও বলছে আমাকে যে আমার নেতাকে ফোন করলে ফোন ধরে না। মানে বিজেপির মানে যারা তোমরা যেটা সোশ্যাল মিডিয়াতে আগে তোমাদের বাইট নেওয়ার জন্য হাঁ করে থাকতো যে সমস্ত বিজেপির নেতারা, বিজেপির মানে তারা আজকে এমএলএ হয়েছে, তাদেরকে তুমি 3বার ফোন করলেও তুমি পাচ্ছ না। এটা ফেস করেছো তো? হ্যাঁ, এই ফেসটা সাধারণ মানুষও করছে। তুমি যেটা ফেস করছো, যে আগে যে সমস্ত বিজেপির নেতাদেরকে একবার ফোন করলেই তোমার ফোন ধরতো, বলতো আয় চলে আয় আমি আমার বক্তব্য রাখবো, তারা যেমন আজকে তোমার ফোন ধরছে না, ঠিক তেমনিভাবে সাধারণ মানুষেরও ফোন ধরছে না। ফলে বিজেপির নেতা, নির্বাচিত নেতাদের মধ্যে যে অহংবোধ তৈরি হয়েছে, সেটা এই 100 দিনের মধ্যে তৈরি হয়ে গেছে। ফলে আগামী দীর্ঘতর শাসন করবে। তাহলে দীর্ঘ শাসনে এদের মানে ভয়ঙ্কর চেহারা হয়ে যেতে পারে। মানে এদের দাদাগিরি মারাত্মক লেভেলে চলে আসতে পারে, মানুষের সাথে সংযোগবিহীন করে। দেখো, এর একটা বড় পরীক্ষাও আবার আগামী দিনে আসছে। পুরসভা নির্বাচন আরেকটা পরীক্ষা, যেই পরীক্ষার মধ্যে বোঝা যাবে যে ভোটটা লুট করে জিততে হচ্ছে নাকি স্বাভাবিকভাবে ভোটে জিতছে। তৃণমূল কিন্তু ভোট লুট করে জিততো, অর্থাৎ পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করে জিততো। যদি আবার বিজেপিকেও সেই একই কায়দায় ভোট লুট করে জিততে হয়, তাহলে বুঝতে হবে যে বিজেপির তৃণমূলীকরণটা 100% সম্পূর্ণ হয়ে গেছে।